করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট বেস্ট সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. নমস্কার, 24 আওয়ার্স টিভি লাইভ অনুষ্ঠান মুখোমুখি অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আসুন সায়ন্তন দাকে আমাদের 24 আওয়ার্স টিভির এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সায়ন্তন দা, 24 আওয়ার্স টিভির এই লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই সায়ন্তন দা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো যে সামনেই আমরা দেখলাম যে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানকে ঘিরে আমরা দেখলাম একটি চাঞ্চল্যকর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং বিরোধীরা বারবার বলছে যে বিজেপি সবসময় একটি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে, তাই বিজেপি এরকম ধরনের কার্যসূচি করছে এবং একটি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কি বলবে সায়ন্তন দা এই বিষয়টা নিয়ে? নবান্ন অভিযানে তো বিজেপির কোনো বিশৃঙ্খলা হয়নি। নবান্ন অভিযানে পুলিশ যা ভূমিকা নিয়েছে, পুলিশ যা আচরণ করেছে, সেটাতেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একজন শিখ ধর্মাবলম্বী যুবক, তার কাছে লাইসেন্স বন্দুক থাকা সত্ত্বেও তাকে যেভাবে তার পাগড়ি খুলে নেওয়া হয়েছে, তাকে যেভাবে অপমান করা হয়েছে, তাকে যেভাবে জোর করে গ্রেপ্তার করা হয়েছে, বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, এতে সারা পৃথিবীর শিখ সমাজ স্তম্ভিত। বাংলার মানুষ হিসেবে আমরা লজ্জিত। মহিলাদেরকে যেভাবে মারা হয়েছে, ভাবতে পারেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর জন্য আমাদের 10 জন মহিলাকে লালবাজার থেকে রাত্রিবেলা ছাড়া হয়নি, পরের দিন কোর্ট থেকে আমাদেরকে জামিন করাতে হয়েছে। এখনো 13 জন আমাদের কার্যকর্তা, 2 জন মহিলা শুধু তারা জেলে বন্দী রয়েছে। এটা কি? এটা রাজ্য কোনো গণতন্ত্র আছে? মুখ্যমন্ত্রী যদি বিজেপির মিছিলগুলোকে অ্যালাউ করতেন, নবান্নের সামনে পৌঁছে আমরা তো নবান্ন ভাঙচুর করতাম না, নবান্ন দখল করে নিতাম না, বক্তৃতা করতাম, রাজ্য সভাপতি বক্তৃতা করতেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করতেন, তারপর শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হতো। আমরা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, 6 মাস পরে আমরা রাজ্যে ক্ষমতায় আসছি, তার আগে নবান্নে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়ার কোনো অভিপ্রায় আমাদের ছিল না। আর মুখ্যমন্ত্রী ভয় চোটে 2 দিন নবান্ন বন্ধ করে দিলেন, নবান্ন ছেড়ে পালিয়ে গেলেন। এতে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চালানোর যে নার্ভ, সেটাই নষ্ট হয়ে গেছে। এইখানে সরকারের সঙ্গে আর প্রশাসনের কর্তা ব্যক্তিরাও মোটামুটিভাবে নার্ভ হারিয়ে ফেলেছেন। তার জন্য আজকে এই বিশৃঙ্খলা, দুরবস্থা, যেটা পুলিশের কারণে হয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের জন্য হচ্ছে। শান্তনু, আমি একটা কথা জানতে চাইবো, এই যে নবান্ন অভিযান, একে ঘিরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিকভাবে আটকানোর চেষ্টা করা হলো। তো এটার মানে কি এটাই কি বিরোধীরা কি চাইছে না কি বিজেপি কে কি আগামী দিনে তারা ভয় পাচ্ছে, বা বিজেপিকে কি তারা কোনো জায়গায় তারা কি তাদের মানে বিরোধী শক্তি হিসাবে দেখতে পাচ্ছে? ভয় পাচ্ছে বলেই তো নবান্ন বন্ধ করে দেওয়া হলো, ভয় পাচ্ছে বলেই তো কোনো কিছু হওয়ার আগেই, ব্যারিকেড ভাঙার আগেই টিয়ার গ্যাসের শেল ফাটানো হলো, রং মিশ্রিত জল ছোড়া হলো, আমাদের কার্যকর্তারা অসুস্থ হলেন, রাজু বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি করতে হলো, আমরা অসুস্থ হলাম। কাজেই ভয় তো একটা ভয়ঙ্কর আছে। বাংলায় গণতন্ত্র নেই। শুনুন, একটা সাপ সে যদি ভয় পায়, সে ছোবল মারার চেষ্টা করে। পশ্চিমবঙ্গ সরকারটাও সাপের মতো হয়েছে। এ এখন ভয় পেয়ে সব যেভাবে পারছে, যাকে পারছে ছোবল মারছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ছোবল মারার কাজগুলো চলছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই প্রসঙ্গে একটা কথা আমি জানতে চাইবো যে একের পর এক বিজেপি নেতা খুন হচ্ছে। রিসেন্টলি মনীষ শুক্লাকে খুন করা হলো প্রকাশ্যে। তো সেই বিষয় নিয়ে শান্তনদা তুমি কি বলবে, এবং তার এগেন্সে শান্তি মিছিলও বার করলো তৃণমূল? রিসেন্টলি খুন নয়, গতকাল পটাশপুরে পুলিশ কাস্টডিতে একজন আমাদের বুথের কার্যকর্তা মারা গেছে। গতকালের ঘটনা। 117 জন কার্যকর্তাকে আমরা হারিয়েছি। একটার ক্ষেত্রে শাস্তি হয়নি, একটার ক্ষেত্রে ব্যবস্থা হয়নি। পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে, ল অ্যান্ড অর্ডার কোলাপস হয়ে গেছে। এখানে পুলিশ বিজেপিকে আটকাতে ব্যস্ত, বিজেপিকে নিয়ে চিন্তিত, জেহাদিদের নিয়ে চিন্তিত নয়। দিল্লি থেকে এনআইএ এসে তদন্ত করে সারা রাত রেড করে অপরাধীদের ধরে নিয়ে যায়, পশ্চিমবঙ্গ পুলিশ নিদ্রায় মগ্ন থাকে, কারণ তারা তো বিজেপির বাইরে কিছু দেখতেই পাচ্ছে না। তার জন্য আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল ইজ আ ফিট কেস ফর ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল। আলটিমেটলি রাষ্ট্রপতি শাসনের দিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে, এই বিশ্বাস আমার আছে।
শান্তনদা, এই প্রসঙ্গে আর একটা কথা আমি জিজ্ঞাসা করব যে সামনের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে এবছর প্রধানমন্ত্রী অনেকগুলো দুর্গাপুজো ওপেনিং করছেন, তো বিরোধীরা এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা বলছে বারবার, কি বলবে এই বিষয়ে? দেখুন, প্রধানমন্ত্রী উদ্বোধন কিছু করছেন না, প্রধানমন্ত্রী একটা ভার্চুয়ালি সম্বোধন করবে। আমাদের রাজ্যে দুর্গা পুজো এটা একটা চিরকালের উৎসব। বাঙালি জাতি আমরা সকলে দুর্গা পুজোয় সামিল হই। এখন তৃণমূলের পুজো, বিজেপির পুজো এভাবে চিহ্নিতকরণ হচ্ছে। গতবার আমি বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, সেখানে তৃণমূল মারামারি করে সেগুলো সব চেঞ্জ করার চেষ্টা করে। এবছরও বেশ কিছু ক্লাবের আমরা যুক্ত আছি। এবার কোভিডের কারণে মারামারিটা হচ্ছে না, কিন্তু এটা নিয়ে একটা টানাপোড়েন আছে, এটা তৃণমূল করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যে কোনো উৎসবে সম্বর্ধনা করে থাকেন, দুর্গাপুজোতেও করবেন। আর আমাদের কার্যকর্তারা দুর্গাপুজো পালন করবেন, ভক্তি ভরে পালন করবেন, উৎসাহের সঙ্গে পালন করবেন। কোনো বেহেল্লাপনা যা তৃণমূল কংগ্রেসের নেতাদের পুজোতে দেখা যায়, সেই বেহেল্লাপনা আমরা করতে দেবো না, আমরা বরদাস্ত করবো না। শান্তনদা, এই পুজোকে কেন্দ্র করে করোনা পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পুজো কমিটিকে 50,000 টাকা করে অনুদান দিয়েছে, সেগুলো নিয়ে তোমরা কটাক্ষ করেছো, এই বিষয়ে কি বলতে চাইবে? বলেছি তো যে এনার ক্লাবকে দেওয়ার পয়সা আছে, মাতালকে দেওয়ার পয়সা আছে, নাচের জন্য পয়সা আছে, কিন্তু খেলা মেলা উৎসবে পয়সা থাকলেও গরিব মানুষের জন্য পয়সা নেই। তার জন্য চিকিৎসার সাজ সরঞ্জাম নেই, তার জন্য গরিব মানুষ পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেও একই বিষয়। একটা চূড়ান্ত অরাজকতা, কিন্তু অরাজকতার চূড়ান্ত রূপ। হীরক রাজার দেশের সিনেমায় যা যা ঘটেছে, পশ্চিমবঙ্গে ঠিক তাই ঘটছে। শান্তনদা, একটা কথা জিজ্ঞাসা করব যে তৃণমূল বারবার বলছে যে রাজ্যের রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে এবং বিজেপি মুখী কথা বলছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেসের বলারই অধিকার নেই। রাজ্যের যে প্রশাসনিক মিটিং হয়, সেই প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে যা যা বলেন, একদিকে চিফ সেক্রেটারি, একদিকে ডিজিপিকে বসিয়ে, সেটা অসাংবিধানিক, বেআইনি। উত্তরবঙ্গের প্রশাসনিক মিটিংয়ে জনপ্রতিনিধিরা ডাক পাচ্ছেন, কিন্তু কোনো সাংসদ ডাক পাচ্ছেন না, কারণ তৃণমূলের কোনো সাংসদ নেই। কাজেই তৃণমূল কংগ্রেস যা করছে সেটাই বেআইনি। রাজ্যপাল সংবিধানের কাস্টোডিয়ান, সংবিধান রক্ষা করছেন, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান। তার সম্মান আমরা সবসময় আমাদের করা উচিত। যারা রাজ্যপালকে অপমান করছেন তারা না সংবিধান জানেন, না সংবিধানের সম্পর্কে, তাদের কোনো মর্যাদা সম্পর্কে তাদের কোনো ধারণা আছে। শান্তনদা, এই করোনা পরিস্থিতিতে যেখানে করোনা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের যে মিছিল মিটিং যেগুলো করা হচ্ছে, প্রচুর মানুষের গ্যাদারিং হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসন বারবার অবগত করার চেষ্টা করছে, কিন্তু বিজেপি থেকে এই ধরনের কার্যসূচি মানুষকে আতঙ্কিত আরো বেশি করে তুলছে, বিরোধীদের এরকম ধারণা, কি বলবে এই বিষয়ে? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হয়তো হাতরাস নিয়ে মিছিল করেছেন। কত সংখ্যা ছিল? পুলিশ মামলা করেছে। বিজেপি করলে যত দোষ। মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা, তিনি যে রাস্তা দেখাবেন আমরা সেই পথে চলব। সাধারণ মানুষের বক্তব্য যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মিছিল মিটিং করে সেখানে করোনার আশঙ্কা থাকছে না, কিন্তু ট্রেন বা দূরপাল্লার ট্রেনগুলো যদি চালু হয় তাহলে সাধারণ মানুষ কর্মক্ষেত্রে আবার ফিরতে পারে, এই বিষয়ে আমরা ট্রেন চালানোর পক্ষে। আমাদের সাংসদরা রেলের অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন। আমরা পার্টি থেকে চিঠি দিয়েছি, রেল মন্ত্রক আমাদের জানিয়েছে রাজ্য সরকার অনুমতি দিলেই তারা ট্রেন চালাবেন। রাজ্য সরকারের অনুমতিটা দরকার হয়, সেই অনুমতি এনওসি তারা দিচ্ছেন না, তারা আটকে রেখেছেন। আমরা চাই ট্রেন চলুক, সুরক্ষা কবচ নিয়ে ট্রেন চলুক, সোশ্যাল ডিস্টেন্সের নিয়ম মেনে ট্রেন চলুক। মেট্রো রেল চলছে তো কলকাতায়, রাজধানী এক্সপ্রেস চলছে তো, ট্রেন লোকাল ট্রেন নিয়ম অনুসারে মেনে পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত রূপে গ্যালোপিং স্টেশন নিয়ে লোকাল ট্রেন চলুক, এটা আমাদের দাবি। এই করোনা পরিস্থিতিতে শান্তনদা, প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়েছে, প্রচুর যুবক কাজ পাচ্ছে না, যে নিয়ে তোমরা নবান্ন অভিযানও করলে এবং তোমাদের দাবি ছিল। তোমাদের কি মনে হয় যদি তোমরা সরকারে আসো আগামী দিনে, তাহলে আগামী দিনে তোমাদের কি পরিকল্পনা থাকবে? দেখুন, আমি চারটে কথা বলতে চাই। প্রথম বিষয়, পশ্চিমবঙ্গে একটা অরাজক অবস্থা চলছে, কোনো ল অ্যান্ড অর্ডার নেই। কোনো সরকারি কর্মচারীরা, বিশেষ করে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা এখানে ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনব।
পুলিশকে ডিপলিটিসাইজেশন করব। কোনো রাজনৈতিক কালার দেখে নয়, ক্রিমিনাল দেখে সে ব্যবস্থা নেবে। কোনো রাজনৈতিক নেতার ক্ষমতা থাকবে না পুলিশকে ইনফ্লুয়েন্স করা, তাকে ব্যবহার করার। আমরা দ্বিতীয় যে বড় কাজটা করতে চলেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে প্রায় ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তাদেরকে ফিরিয়ে আনবো। তারা গুজরাটে গিয়ে সোনার কাজ করে, তারা দিল্লিতে গিয়ে কাপড়ের কাজ করে, তারা হরিয়ানায় গিয়ে রিক্সা টানে। তাদেরকে পশ্চিমবঙ্গে মান মর্যাদার সঙ্গে কাজ করানোর দায়িত্ব আমাদের। এটা আমাদের সরকারের প্রাথমিক কর্তব্য হবে। আমরা তৃতীয় যে কাজ করব ভেবে রেখেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা যে শিক্ষা জগতে চূড়ান্ত অরাজকতা চলছে, ব্যাপক অরাজকতা চলছে। এখানে স্কুলগুলো অর্ধেক বন্ধ, কেউ শিক্ষকের কোনো নিয়ম নীতি কানুন ব্যবস্থা কিচ্ছু স্কুলে মানা হচ্ছে না। ছাত্র সংঘর্ষ, অধ্যাপকদের ছাত্ররা পেটাচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। স্কুলে একটা স্ট্রাকচার ডিসিপ্লিন করে শিক্ষা ব্যবস্থার আমরা আবার নতুন করে এখানে তৈরি করব। এবং চতুর্থ যে কাজ করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো লাগু হচ্ছে না, ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে ট্রিটমেন্ট, আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারত এখানে চালু করব। প্রত্যেক মাসে ২,০০০ টাকা বাংলার কৃষকদের মোদী সরকার দেওয়ার কথা, সারা দেশের কৃষকরা পাচ্ছেন। পশ্চিমবঙ্গে মোদী সরকার দিতে চাইলেও মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না। এগুলো চালু করে কেন্দ্র সরকারের যোজনা দিয়ে বাংলার মানুষকে পরিপুষ্ট করব। এই ৪টে কাজ আমরা প্রাথমিকভাবে স্থির করেছি, বাকি কাজ পর্যায়ক্রমে করা হবে। শান্তনদা, এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। কেন্দ্রে তোমাদের সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই করোনা পরিস্থিতিতে আমরা দেখলাম যে দেশের জিডিপি বাংলাদেশের চেয়েও কম হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি কি বলবে যে বাংলাদেশের চেয়েও কি আজকে ভারতবর্ষের অবস্থা, আর্থিক অবস্থা এত? জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রেট কম হতে পারে আমাদের থেকে, কখনো কখনো জিডিপি আমেরিকারও কম হয়ে যায়, চীনেরও কম হয়ে যায়। সব সময় হয় তা না, কোনো একটা সময় হয়। কোনো একটা সার্টেন কোয়ার্টারে ভারতবর্ষটা বিশাল বড় দেশ, এখানে যখন একটা অর্থনীতিতে সারা পৃথিবীতে ডামাডোল চলছে, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, পশ্চিমবঙ্গের থেকে অল্প বেশি, দুটোর মধ্যে কখনো তুলনা হয় না। একটা কোয়ার্টারে আমাদের দেশের থেকে আমেরিকার কম হয়ে গেল মনে, আমরা আমেরিকার থেকে এগিয়ে গেলাম, এটা ভাবার যেমন কারণ নেই, তেমনি বাংলাদেশের আমাদের থেকে বেশি হয়ে গেল বলে আমরা বাংলাদেশের থেকে পিছিয়ে পড়লাম, এটা কোনো কারণ নেই। রেটের পরিবর্তন হতে পারে, কিন্তু তার মানে যে টোটাল প্রোডাকশানে, গ্রস প্রোডাকশানের ভলিউমে পরিবর্তন হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা হয়তো ৮ থেকে ৯ গেছি, বাংলাদেশ হয়তো ৬ থেকে ৮-এ গেছে। ফলে ওদের ২ পার্থক্য হয়েছে, আমাদের ১ পার্থক্য হয়েছে। এটা কখনো কখনো ছোট দেশ বড় দেশের ক্ষেত্রে সংকটের পরিস্থিতি হয়। সারা পৃথিবীতেই এখন একটা অর্থনীতিতে একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে, কিন্তু লকডাউনের আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক আমরা এগিয়েছি, অনেক দূর এগিয়েছি, এবং আগামী দিনে আরও এগিয়ে। শুনুন, জিডিপি 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 যারা বলে তারা আদৌ জিডিপিটা বোঝে কি জিনিস? জিডিপি খায় না মাথায় দেয়, বলে তো দিচ্ছে বাংলাদেশের থেকে কম, এদের এফেক্টটা কী হবে? এফেক্ট তো কিছু ব্যাপার কেউ বলছেন না। আসল বিষয় হচ্ছে লকডাউনের সময় এত বড় দেশে এত কাজ বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল, কলকারখানা বন্ধ ছিল, যানবাহন বন্ধ ছিল, কোটি কোটি মানুষ প্রত্যেকদিন কাজ করে, সেটা যদি ৩ মাস স্ট্যান্ড স্টিল থাকে, তার ফলে স্বাভাবিকভাবে অর্থনীতিটা নিচে নেমে যাবে। এবার সেটাকে ফিরিয়ে আনতে সময় লাগবে, কারণ এখনো পর্যন্ত নিউ নর্মাল চলেছে, সব নর্মাল হয়নি। বাংলাদেশের জনসংখ্যা আর ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। বাংলাদেশের ২ কোটি লোক, ওদের পার্সেন্টেজের প্রায় 15% লোক বাইরে থাকে, পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। আমাদের সেই ব্যবস্থা নেই। তার জন্য আমাদের এখানে অর্থনীতিটাকে ফেরাতে আরেকটু সময় লাগবে, কারণ দেশ অনেক বড়, প্রচুর বেশি কলকারখানা, প্রচুর বেশি মানুষের কাজের ব্যবস্থা। গ্রামীণ অর্থনীতি আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে, কিন্তু এখনো শহরের অর্থনীতি চাঙ্গা হয়নি, তার জন্য সময় লাগবে। তার জন্য যারা বলছেন জিডিপি জিডিপি জিডিপি, চায়ের দোকানেও দেখছি অনেকে বলছে তারা জিডিপির পুরো ফর্মটাও কি আর তার কোনো বাস্তবিক চিত্র কিছুই জানে না, শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে এই কথাগুলো বলছে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন তো জিডিপি সম্পর্কে ৫ মিনিট বাস্তবিক অর্থনীতির কথা বলতে পারবেন নাকি? কাজেই জিনিসগুলো বুঝে বলা উচিত বলে আমার মনে হয়। শান্তনদা, আমি একটা প্রশ্ন জানতে চাইবো যে দেশে যখন করোনার পরিস্থিতি যখন কম ছিল, মানে করোনা এফেক্টেড কম ছিল, তখন লকডাউন করে দেওয়া হলো, কিন্তু যখন করোনা হু করে বাড়ছে তখন কেন্দ্র লকডাউন বিভিন্ন জায়গায় শিথিল করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি করোনা আগামী দিনে যেভাবে প্রভাব বিস্তার করছে, এর পরিণতি কি হবে?
এবং দুটো পয়েন্ট বলে আমার মনে হয়। একটা হচ্ছে যে এ ব্যাপারে যারা ডাক্তার আছেন, জনস্বাস্থ্যর কাজ করেন, তারা আমার থেকে অনেক ভালো বলতে পারেন, কিন্তু যেটা কেন্দ্রের ব্যাখ্যা সেটা আমি আপনাদের কাছে রাখতে পারি। প্রথম দিকে যে করোনা কোভিডের বিষয় ছিল, তখন আমাদের কাছে না কিট ছিল, না সেরকম কোনো ব্যবস্থা ছিল, না রোগটা সম্পর্কে মানুষের কাছে কোনো ধারণা ছিল। ফলে একটা আতঙ্কের পরিবেশ প্রচণ্ডভাবে ছিল। এবার আস্তে আস্তে লকডাউনের ফলে কি হলো, এর যে প্রধান যে তীক্ষ্ণতা, করোনার যে একটা আতঙ্ক তৈরি করার ক্ষমতা, সেটা কমতে শুরু করেছে। এরও দু তিনটে কারণ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের শরীরে অনেকের অ্যান্টিবডি হয়েছে, অনেকের এ নিয়ে এখন ইনফ্লুয়েঞ্জার মতো অনেকে এটাকে বিচার বিবেচনা করছেন, মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে। কিন্তু অন্য দেশ, সেই সময় যদি আমরা লকডাউন না করতাম তাহলে আমরা ইটালি হতাম, সেই সময় যদি আমরা লকডাউন না করতাম তাহলে আমরা আমেরিকা হতাম। লকডাউন করেছিলাম বলে প্রাথমিক ধাক্কাটা আমরা সামলে উঠেছি। এখন আমরা আস্তে আস্তে ভ্যাকসিন আসা অবধি একে ঠেকিয়ে রাখছি, এবং ভ্যাকসিন এসে গেলে মানুষ আবার নর্মালভাবে কাজ করবেন, এই বিশ্বাস আমার আছে। আতঙ্ক নয়, আতঙ্ক হওয়া উচিত না। অন্তত একটা বিজ্ঞানীদের যা কথা, যে আমরা আপাতত ডেঞ্জার জোনটাকে পেরিয়ে এসছি, ভয়ঙ্করতাটাকে পেরিয়ে এসছি, এর যে ব্যাপকতা সেটা পেরিয়ে এসছি, কিন্তু এখনো বিপদ যায়নি। একটা ভয়ঙ্করতম ডেঞ্জার জোনটা পেরিয়েছে, কিন্তু এখনো বিপদ আছে, সতর্ক থাকতে হবে। কিন্তু তার মানে এই নয় যে দেশটা আমেরিকা ইটালির, কারণ আমেরিকা ইটালি তো এখন লকডাউন উঠতে শুরু করে দিয়েছে, ইউরোপে লকডাউন উঠতে শুরু করেছে, কারণ মানুষ একে আস্তে আস্তে একে কিভাবে এর থেকে সামলে থাকা যায় সেটা শিখছেন, সেটা আন্দাজ করছেন, সেটা বুঝছেন। প্রথম লকডাউনের সময় মাস্ক পরতো না মানুষের, এখন মাস্ক পরেই সবাই বেরোন। সেই সময় স্যানিটাইজারের ব্যবস্থা ছিল না, এখন সবার ঘরে ঘরে স্যানিটাইজার হয়ে গেছে। কাজেই প্রিকশনটা এখন হয়েছে, তার জন্য আস্তে আস্তে লকডাউন তোলার ব্যবস্থা হচ্ছে। শান্তনদা, একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো, তোমরা বলছো পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, কিন্তু বিরোধীরা বারবার বলছে যেখানে উত্তরপ্রদেশে তোমাদের সরকার রয়েছে সেখানে আজকে হাতরসের মতো এরকম একটা কাণ্ড ঘটলো। এর আগেও বিভিন্ন রকম কাণ্ড ঘটে গেছে, সেখানে পুলিশ আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি পশ্চিমবঙ্গের কামদুনির নাম শুনেছেন? রাজগঞ্জের নাম শুনেছেন? হাবড়ার নাম শুনেছেন? দুদিন আগের কালনার ঘটনা জানেন? তমলুকের ঘটনা জানেন? প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে কিছু না কিছু নারী অত্যাচারের ঘটনা ঘটে। খবরের কাগজে সরকারি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, দেখানো বলা যাবে না। আরামবাগ টিভির মতো চ্যানেলের সাংবাদিককে ধরে মিথ্যা মামলায় 45 দিন জেলে রেখে দেওয়া হলো, আরামবাগ টিভির মতো। কাজেই আমাদের বক্তব্য পরিষ্কার, যে যারা এই হাতরাস করে চেঁচাচ্ছেন, তারা জানেন না হাত কোথায় আর রাস কোথায়। আগে নিজের ঘর দেখুন। কামধেনুর জন্য হেঁটেছিলেন? রাজগঞ্জের জন্য হাঁটবেন? কালনাতে যাবেন? আমি এই প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীর কাছে। এটা হিন্দি সিনেমার একটা রাজকুমারের বিখ্যাত ডায়লগ আছে, अपने घर जिसके शीशे के हो वो दूसरे पर पत्थर नहीं फेंका करते। বাস্তবিক অর্থে নিজে থাকবেন কাচের ঘরে আর অন্যকে পাথর ছুঁড়ে মারবেন, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। তাহলে নিজেই রক্তাক্ত হবেন। পশ্চিমবঙ্গের অবস্থা উত্তরপ্রদেশের থেকে অনেক 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 বেশি খারাপ। ওখানে অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়, এনকাউন্টার হয়, আর এখানে অপরাধীদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলে পুলিশ তাকে সংরক্ষণ দেয়। এটাই পার্থক্য। কিন্তু হাতরস কাণ্ডকে নিয়ে যেভাবে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে, তাকে কেন্দ্র করে বারবার বলা হচ্ছে যে বিরোধীদেরকে এখানে ঢুকতেই দেওয়া হয়নি। কোনো আন্দোলন হচ্ছে না। কিছু মিডিয়া লাফালাফি করেছে, তার বেশি কিচ্ছু হয়নি। কিছু আরবান নকশাল লাফালাফি করেছে, কিছু রাজনৈতিক দল লাফালাফি করেছে, কোনোটাতে কোনো কিছু হয়নি। সিবিআই তদন্ত হচ্ছে। কামদুনিতে কেন সিবিআই হবে না? হাতরাসে যদি হতে পারে, রাজগঞ্জে কেন সিবিআই হবে না? কাকদ্বীপে কেন সিবিআই হবে না? দময়ন্তী সেনের ট্রান্সফার হতে পারে পার্কস্ট্রিট ঘটনা তদন্ত করার জন্য। মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। যোগীজি বলেছেন কোথাও? সমস্যা হচ্ছে আমাদের রাজ্যের মিডিয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার। তাহলে আরামবাগ টিভির এডিটরের অবস্থা হবে। উত্তরপ্রদেশের মিডিয়া কিন্তু উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বলতে পারে, এটা হচ্ছে বাস্তবিক সত্য। শান্তনদা, একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাইবো, যে এখন বিজেপিকে সবাই সাম্প্রদায়িক দল হিসেবে চিহ্নিত করে, হিন্দুত্বের কথা বলে, এবং হিন্দুত্বকে নিয়ে সবসময় তোমাদের স্লোগানও থাকে। এই নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করছে, কি বলবে এই বিষয়ে? তো চিরকালই বলে, তাদের কি আছে? কে কি বললো? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের ভোটে দীর্ঘদিন ক্ষমতায় আছে। এরা কে কি বললো কোনো মূল্য আছে? 5টা লোক নেই সঙ্গে,
উত্তরপ্রদেশে চলে যান, তৃণমূলের নেতারা গেছিল। কেউ চেনে তৃণমূলকে? নাম শুনেছে কখনো? ভারতবর্ষের সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি আছে। সব থেকে দুর্বল কেরালা, সেখানেও আমাদের বিধায়ক আছে। এইসব যারা বলেন তাদের কথার আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাস্তা দেখিয়েছেন সে পথে চলি। তিনি ভারতীয় জনতা সংঘের প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আমাদের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের প্রাণপুরুষ। তার মাধ্যমে আমরা রাজনীতির মঞ্চে এসেছি, আমাদের দলকে তৈরি করেছি। শান্তনদা, আমি একটা কথা জানতে চাইবো, যে বিরোধীরা বারবার বিভিন্ন জায়গায় আমরা স্লোগান শুনছি বা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবেদন দেখছি যে রাজ্যের বকেয়া টাকা এখনো পর্যন্ত কেন্দ্র মেটাচ্ছে না, আমফানের যে বকেয়া টাকা এখনো পর্যন্ত রাজ্য পায়নি, এই নিয়ে কি বলবে? শান্তনদা, আমি একটু ইন্টারাক্ট করবো, তোমার সাউন্ডটা পাচ্ছি না, একটু হেডফোনটা যদি খুলে একবার লাগাও। মোবাইল থেকে একটু খুলে লাগাবে। আমরা সরাসরি মুখোমুখি বিজেপি নেতা সায়ন্তন বসুর সাথে কথা বলছি এবং তার মতামত আমরা আপনাদের কাছে তুলে ধরছি, রাখছি। রাজ্যের যে পরিস্থিতি, যে হাল হাকিকাত, সেগুলো নিয়ে সায়ন্তনদা আপনাদের সাথে কথা বলছে। সায়ন্তনদা, আপনি শুনতে পাচ্ছেন? শান্তনদা আমাদের সাথে কানেক্ট ছিলেন, কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেলেন। আমি শান্তনদা যদি আমার কথা শুনতে পায় তাহলে আমি শান্তনদাকে একটাই কথা বলবো যে সায়ন্তনদা আমাদের সাথে এতক্ষণ ধরে বিজেপি নেতা সায়ন্তন বসু আমাদের সাথে মুখোমুখি হয়ে তার প্রতিবেদন আমাদের কাছে রাখছিলেন। আমি চেষ্টা করছি সায়ন্তনদাকে আবার রিকানেক্ট করার জন্য। যদি আমরা রিকানেক্ট করতে পারি সায়ন্তনদাকে নিয়ে আমরা আরও দু একটা প্রশ্ন তার কাছে রাখার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে এখনও পর্যন্ত সায়ন্তনদা আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে কানেকশনের দুর্বলতার জন্য। সো বিজেপির যে মতামত, যে মতদর্শিতা, যেটা নিয়ে বিজেপি আগামী 2021কে লক্ষ্য করে এগোচ্ছে বা 2021কে লক্ষ্য করে যে রাজ্যে ক্ষমতা আসার চেষ্টা করছে, সেই নিয়ে আপনার কিছু প্রশ্ন রাখলাম, তাদের মতামত এবং তাদের যে এজেন্ডাগুলো সেগুলো আমাদের সাথে মুখোমুখি হয়ে তিনি আলোচনা করলেন সায়ন্তন বসু। সায়ন্তনদা একটাই কথা যেটা বলতে চাইলেন যে বিরোধীর ওপরে তোপ সবসময় তিনি লাগিয়ে দিলেন, যে বিরোধীরা নাকি সব সময় বিজেপিকে লক্ষ্য করে বিজেপিকে দমন করার জন্য একটি রাজনীতির পরিবেশ তৈরি করছে। আমাদের সাথে সায়ন্তনদা আবার কানেক্টেড হয়ে গেছেন। সায়ন্তনদার কাছে আমি আমার প্রশ্নে ফিরে যাব। সায়ন্তনদা, আপনি কন্টিনিউ করুন, আপনি যেটা বলছিলেন। না, আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসছে। যারা আমাদের সাম্প্রদায়িক বলছেন তারাই মানুষ থেকে দূরে সরে গেছেন। আমরা তো যা বলেছি করেছি। আমরা তো প্রকাশ্যে বলেছি কাশ্মীর থেকে 370 ধারা সরিয়েছি। আমরা রাম মন্দিরের নির্মাণের কথা বলেছি। আমাদের হিন্দুত্ব তো কোনো সাম্প্রদায়িকতা হতে পারে না। ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দুত্ব। আপনি রামায়ণ বলুন, মহাভারত বলুন, ভারতবর্ষের সৃষ্টি। স্বয়ং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এটা একটা জীবনযাত্রা প্রণালী, জীবন প্রণালী। যারা হিন্দুত্বকে সাম্প্রদায়িকতার অভিজ্ঞতায় ভূষিত করেন, আমি পরিষ্কার ভাষায় তাদেরকে বলি যে তারা হয় পড়াশুনো জানে না, আধা শিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন, এসব বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, আর নত তারা মানসিকভাবে পারভার্টেড হিসেবে কল্পনা করছেন। পারভার্টেড মানুষজন শান্তনু, আমি যে বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করলাম যে রাজ্যের বকেয়া টাকা এখনো পর্যন্ত কেন্দ্র মেটায়নি, এই বিষয় নিয়ে তুমি কথা বলছো। 1000 কোটি টাকা তো প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বলেছিলেন আরো দেব, যা চাইবেন। এবার আপনারা তারপরের ঘটনা জানেন যে আমফান দুর্নীতিতে 1000 কোটি টাকা কেউ পায়নি। তৃণমূলের নেতা পেয়েছে, তৃণমূলের নেতার মেশো পেয়েছে, তৃণমূলের নেতার খুড়শ্বশুর পেয়েছে, তৃণমূলের নেতার পিসি পেয়েছে। সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষ পেল না। আরো টাকা দিলে আরো লুট হবে। আর মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই। টাকা নেই, ঠিক আছে, আমি মানতে রাজি আছি টাকা নেই। তাহলে তিনি কি করে 50,000 টাকা ক্লাবকে দিলেন? কি করে ইমাম পুরোহিতদের টাকা দিচ্ছেন? কি করে খেলা মেলা উৎসবে টাকা দিচ্ছেন? এগুলো ভাবনা চিন্তা করা দরকার বলে আমার মনে হয়। আগে যদি টাকা না থাকে তাহলে তো যদি দিতে পারবেন না কাউকে। এই টাকাটাই উনি দরকারি কাজে লাগান না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওনাকে স্বাগত জানাবো।
মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং যথাসম্ভব মানুষের জন্য কাজ করছেন, কিন্তু বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে শুধু মুখে বলছে এবং বিরোধিতা করছে, কিন্তু কোনো কাজ তারা দেখতে পাচ্ছে না। না, কি কাজ করেছেন একবার উনি বলুন। আমি বলছি তো, পশ্চিমবঙ্গে ওই বারবার সিঙ্গাপুর গেছেন, প্রত্যেক বছর বেঙ্গল লিডস শিল্পপতিরা আসতেন, রাজ্যপাল একটা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে, যত টাকা এইসব সিঙ্গাপুর যাত্রা বেঙ্গল লিডসে খরচ হয়েছে অত টাকা লগ্নি হয়েছে এখনো পর্যন্ত ফিজিক্যালি, যতগুলো মৌ স্বাক্ষরিত হয়েছে কতগুলো লগ্নি হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের সব থেকে বড় 4টে কারখানা এই সরকারের আমলে বন্ধ হয়ে গেছে। আমরা অ্যাম্বাসেডার গাড়ি চড়তাম, এখনও ট্যাক্সি আছে, হিন্দ মোটর বন্ধ হয়ে গেছে। আমার আপনার বাড়িতে রং হতো, ভারতবর্ষের সব থেকে বড় রঙের কারখানা এশিয়ান পেন্টস হাওড়াতে ছিল, বন্ধ হয়ে গেছে। প্লেনের চাকা, ট্রেনের গাড়ির চাকা তৈরি করতো হুগলির ডানলপ, বন্ধ হয়ে গেছে। রেলের ওয়াগন তৈরি করতো যেসব দমদমের, এই সরকার বন্ধ করে দিয়েছে। হাজার হাজার মানুষ এতে প্রত্যক্ষভাবে কাজ করতেন, পরোক্ষভাবে তো বহু মানুষ কাজ করতেন। আমি সিঙ্গুরের প্রসঙ্গ তুললামই না। কি কি অপরাধ করেছেন তার ফিরিস্তি তো আমি দিচ্ছি। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলকে, কি কি শিল্প এনেছে, চপমুড়ি শিল্প ছাড়া, তার একটা লিস্ট আপনার কাছে জমা দিক, দিতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে গত 10 বছরে কোনো কাজ করেনি তো, খালি চিটফান্ড, কাটমানি এসব নিয়েই পড়ে থেকেছে। কিছু করে অন্তত দেখা, কাজ করেছি কি করেছি, কি করেছেন সেটা দেখেন। প্রকাশ্য সবাই আইপিএস অফিসারদের ধমকেছেন, ওখানে চপ পাওয়া যায়, ওখানে মুড়ি পাওয়া যায়, কেন খান না। আইএস অফিসারদের বড় বড় প্রবচন দিয়েছেন, আর কি করেছেন। শান্তনদা, আমি একটা কথা তোমাকে জানতে চাইবো, যে সময় আমার একেবারে শেষের দিকে চলে এসছে, তো শান্তনদা, আগামী 2021-এ বিধানসভা ইলেকশন, সো তোমরা কি ভাবছো যে মানুষের কতটা কাছে তোমরা পৌঁছতে পেরেছো, বা মানুষের জন্য কতটা তোমরা বোঝাতে পেরেছো, বা মানুষের কাছে যেতে পেরেছো আগামী দিনে? মানুষ আমাদের থেকে বেশি বুদ্ধিমান। সাধারণ মানুষকে যদি ভাবেন যে রাজনৈতিক দলের নেতারা গিয়ে বোঝাবেন তারপরে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এটা ভুল। আমরা প্রচার করি, আমরা আলোচনা করি, আমরা কথা বলি, সবই ঠিক, কিন্তু রাজনৈতিক সচেতন এবং তারা ইন্টেলিজেন্ট অনেক বেশি রাজনৈতিক নেতাদের থেকে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি 20 বছর ধরে সক্রিয় রাজনীতিতে আছি, সার্বজনীন জীবনে ছোটবেলা থেকে আছি। আমার নিজের ধারণা, গ্রামে গঞ্জ ঘুরে মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি 200 আসন থেকে পশ্চিমবঙ্গে শুরু করবে, 200+। যেটা তার উপরে কতদূর যাবে সেটা আমি আজকে বলার জায়গায় নেই, কিন্তু খুব কম করে হলেও বিজেপি 200 আসনে শুরু করবে। শান্তনদা, এটা লোকসভা নয়, বিধানসভা ভোট, এবং বিধানসভা ভোটকে কেন্দ্র করে তোমাদের কোনো মুখ নির্দিষ্ট নয় যাকে মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ দেখতে পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কাকে ভোট দিচ্ছে বা কে মুখ্যমন্ত্রী থাকবে সেই বিষয়ে প্রশ্ন একটা থেকেই যায়। দরকার নেই তো। আমরা তো মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হবে। আমাদের একাধিক মুখ আছে, একটি মুখ না, আমাদের একাধিক মুখ আছে। সেই মুখগুলো ক্লিন মুখ আছে, কারোর মুখে সারদার কালি লেপে নেই, কারোর মুখে চিটফান্ডের বা কাটমানির টাকার কথা লেপে নেই। মুখগুলো পরিষ্কার মুখ আছে, আদর্শবাদী মুখ আছে, আমাদের একাধিক মুখ আছে। সময় প্রমাণিত হবে বিজেপি সর্বভারতীয় দল, তৃণমূল কংগ্রেসের মতো খুচরো দল নয় যে পিসি আর ভাইপো আলোচনা করে সিদ্ধান্ত নিলেন। আমাদের মুখ্যমন্ত্রী কে হবেন তা দলের নির্বাচিত বিধায়ক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে কেন্দ্রের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত করবেন, তাদের সে অধিকার আছে। শান্তনদা, একেবারে শেষ প্রশ্ন তোমার কাছে রাখবো, যে বিরোধীরা বারবার বলছে যে তোমাদের বুথ লেভেলে তোমাদের কর্মী সব জায়গায় থাকবে কিনা, তার সেদিকে সন্দেহ রয়েছে। তোমরা বলছো বিধানসভায় আগামী দিনে সরকার তৈরি করবে, কি বলবে এই বিষয়ে? আমাদের ক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। পুলিশ আর সমাজ বিরোধীদের সরিয়ে দিলে তৃণমূল কংগ্রেস করার লোক থাকবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ধন্যবাদ আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। নমস্কার। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল